নমস্কার চাষি ভাই, স্বাগত আপনাকে চাষাবাদ কৃষি ইউটিউব চ্যানেলে। চাষি ভাই, আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব করলা চাষের উন্নত সফল বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার A to Z তথ্য। তো উন্নত জাত থেকে শুরু করে চারা রোপণ থেকে ফসল তোলা পর্যন্ত এবং চাষ করলে আপনি কি পরিমাণ হারভেস্টিং পাবেন, এছাড়াও সম্পূর্ণ জীবনকালে করলার কি সমস্যা সম্মুখীন হতে হবে এবং তার সমাধান কিভাবে করবেন, এবং করলা চাষে কোন সময় কি ধরনের সার প্রয়োগ করতে হবে, অধিক উৎপাদন পাওয়ার জন্য কোন সময় কি ধরনের স্প্রে করতে হবে, ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআর কোনটি স্প্রে করলে যে কোনো ধরনের সমস্যা আসার আগেই কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সমস্ত বিষয়ে জানাবো। এর জন্য আপনাকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কৃষক বন্ধু, প্রথমেই আলোচনা করব উন্নত প্রজাতির জাত সম্পর্কে। কারণ যে কোনো ফসলের চাষই করুন না কেন, সঠিক জাত যদি আপনি নির্বাচন করতে না পান, তাহলে সমস্ত পরিশ্রম বা সমস্ত পরিচর্যা আপনার বিফলে যাবে। শেষ সময়ে আপনি সঠিক হারভেস্টিং পাবেন না। তাই উন্নত জাত নির্বাচন করা বিশেষ গুরুত্বপূর্ণ। এবার কথা হচ্ছে কোন জাতটি আপনি চাষ করলে করলার ভালো ফলন পাবেন। এর জন্য আমি কয়েকটি জাতের কথা বলবো। এর মধ্যে আপনি যে কোনো একটি জাত চাষ করতে পারেন। একটা কথা মনে রাখবেন, যে কোনো চাষের ক্ষেত্রে বীজ নির্ধারণ করাই হচ্ছে মূল বিষয়। তাই আপনার এলাকায় বা আপনার এলাকার মাটিতে আশেপাশের চাষি বন্ধুরা যে বীজটি চাষ করেন সেই বীজটিও আপনি চাষ করতে পারেন। সব থেকে ভালো এটাই হবে। তো কৃষক বন্ধু, এবারে আমি যে বীজগুলি বেছে নিয়েছি সেই বীজগুলির মধ্যেই প্রথমেই যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে রাশি হাইবিস এর নূর 026। এই বীজটি আপনি চাষ করতে পারেন। এরপরেই বলবো ইউএসের এগ্রি সিডসের SW810। এই বীজটিও আপনি চাষ করতে পারেন। এরপর বলবো নেমহ্যান্সের অ্যামানসরি। এই বীজটি আপনি চাষ করতে পারেন, বীজটিও খুব ভালো। তো এবারে আরেকটি বীজ হচ্ছে ভিএনআরের আকাশ। এই ভিএনআরের আকাশ এছাড়াও রয়েছে ইস্ট ওয়েস্ট কোম্পানির সিডস এর হচ্ছে প্রাচী। এই প্রাচী বীজটিও আপনি চাষ করতে পারেন। এবারে সবশেষে যে বীজটির কথা বলবো সেটি হচ্ছে কলসের অনুষ্কা F1 হাইব্রিড জাত। এই জাতটিও আপনি লাগাতে পারেন। তো জাত নির্বাচন হয়ে গেল। এবারে আলোচনা করব বন্ধুরা করলা চাষের জন্য সঠিক সময় কোনটি। এখন যেহেতু গরমকাল, তাই গরমের জন্য আপনি চাষ করতে চাইলে আপনাকে বীজ বসাতে হবে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যেই। তাহলে আপনি মার্চ এপ্রিল মাসেই বাজারজাত করতে পারবেন। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু এই সময় অতিক্রম হয়ে গেছে। তাই বর্তমান সময়ে অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে অথবা মে জুন বা জুলাই মাসে যদি আপনি চাষ করতে চান তাহলে বীজ বসাতে পারেন, যার হারভেস্টিং পাবেন আপনি ঠিক বর্ষাকালে অর্থাৎ জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের মধ্যে। তবে এর জন্য আপনাকে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে, কারণ এই হারভেস্টিংয়ের সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে। যদি জমি নিচু হয় তাহলে বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাকে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে। এরপর যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে করলা চাষের জন্য 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস সবথেকে গুরুত্বপূর্ণ বা ভালো, যা ফলন বাড়াতে সাহায্য করে। এবারে জমি তৈরি। করলা চাষের জন্য আপনাকে অবশ্যই জমি সঠিকভাবে তৈরি করতে হবে। বর্তমান সময়ে চাষ করার জন্য অবশ্যই জমি সঠিকভাবে শুকিয়ে নিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে, কারণ এই সময় বর্ষাকাল হওয়ার জন্য প্রচুর পরিমাণে আগাছা জন্মায়, যার কারণে কয়েকবার নিড়ানির প্রয়োজন হতে পারে। তবে আপনি যদি আগাছার থেকে দূরে থাকতে চান তাহলে মালচিং পদ্ধতি অবলম্বন করেও চাষ করতে পারেন। এতে আপনার জমিতে আগাছাও জন্মাবে না এবং অতিরিক্ত বৃষ্টির জলও আপনার ফসলের ক্ষতি করতে পারবে না। এই সময় চাষ করতে হলে আপনাকে অবশ্যই বেড তৈরি করতে হবে। বেড থেকে বেডের দূরত্ব আপনি 3 থেকে 3.5 ফুট বা 4 ফিট পর্যন্ত রাখতে পারেন এবং চারা থেকে চারার দূরত্ব আপনি 2 থেকে 2.5 ফুট রাখতে পারেন। অর্থাৎ ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই চাষ করতে পারেন। তবে বেড তৈরি করার আগেই আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং
রাসায়নিক সার ব্যবহার করতে হবে এবং রাসায়নিক সার আপনি প্রতি বিঘায় 50 থেকে 70 কেজি ফসফেট সার এবং 10 থেকে 15 কেজি পটাশ সার, তার সাথে সাথে 15 থেকে 20 কেজি ডিএপি ব্যবহার করতে পারেন প্রতি বিঘা হিসেবে। এবং কীটনাশক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ বৃষ্টির জলে মাটি ভেজা থাকলে মাটিতে বিভিন্ন রকম পোকার আক্রমণ হতে পারে এবং গাছের গোড়া কেটে দিতে পারে। তবে মালচিং ব্যবহার করলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে একবারেই সার ব্যবহার করতে হবে, কারণ পরবর্তী সময়ে আপনি সার ব্যবহার করার তেমন কোনো সুযোগ পাবেন না। যদি মালচিং ছাড়া আপনি চাষ করেন তাহলে পরবর্তী সময়ে গাছের অবস্থা বুঝে সার প্রয়োগ করে চাপান সার ব্যবহার করে গাছের গোড়া বেঁধে দিতে পারবেন। তো যাই হোক কৃষক বন্ধু, আপনার যে পদ্ধতি পছন্দ সেই পদ্ধতিতে আপনি চাষ করতে পারেন। এবারে আসবো চারা তৈরি। চাষি ভাই, চারা তৈরি করার জন্য বর্তমান সময়ে তেমন কোনো রকম সমস্যা হয় না, যেহেতু গরমকাল, কিন্তু অতিরিক্ত ঠান্ডায় চারা তৈরি করা একটু কঠিন, কারণ অতিরিক্ত ঠান্ডায় বীজ অঙ্কুরিত হতে চায় না। তাই গরমকালে যদি আপনি চাষ করেন অতি সহজেই বীজ অঙ্কুরিত হবে এবং আপনি চারা তৈরি করতে পারেন। শুধুমাত্র কীটনাশক যথেষ্ট পরিমাণে আপনাকে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে, কারণ গরমকালে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ ঘটে থাকে। এবং আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু গরমকাল প্রচণ্ড রৌদ্র হয়, তাই মাটি অতি অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়। তাই আপনাকে চারা তৈরি করার জন্য একটু নিচু জমি সংগ্রহ করলে আপনার সুবিধে হবে, কারণ এই সময় চারা তৈরি করতে হলে প্রতিনিয়ত জল ব্যবহার করতে হবে। তাই নিচু জমিতে জল কম শুকোবে এবং উঁচু জমি যদি আপনি নিয়ে থাকেন তাহলে প্রচুর পরিমাণে জল দিতে হবে। তাই আপনার সুবিধে মতো আপনি নিয়ে নেবেন। আর অবশ্যই সেই জায়গাতে যেন সূর্যের আলো যথেষ্ট পরিমাণে পৌঁছয়, কোনো ছায়াযুক্ত জায়গায় চারা তৈরি করবেন না, তাহলে চারা হালকা হতে পারে। সূর্যালোক পেলে চারা ছোট থেকেই মজবুত এবং শক্তিশালী হয়ে ওঠে। তাতে আপনাদের চারা 20 থেকে 25 দিনের মধ্যেই মূল জমিতে আপনারা রোপণ করলেও যথেষ্ট পরিমাণে সুস্থ সবল থাকবে, খুব কম পরিমাণে চারা মারা যাবে। আর ছায়াতে যদি আপনি চারা তৈরি করেন তাহলে হঠাৎ করে রৌদ্রে আপনি যদি সেই চারাগুলো রোপণ করেন তাহলে প্রচুর পরিমাণে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই ছায়াযুক্ত জায়গায় চারা তৈরি করবেন না। তবে এর জন্য আপনাকে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, চারা তৈরি করার জন্য যে মাটি তৈরি করবেন সেই মাটিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না, শুধুমাত্র যথেষ্ট পরিমাণে গোবর সার ব্যবহার করতে হবে। তাহলে সেই চারাগুলো মজবুত এবং সহ্য শক্তি বেশি হবে এবং খুব কম পরিমাণে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে বলবো চারা রোপণ পদ্ধতি। চারা যখন আপনি মূল জমিতে বসাবেন, সেই মূল জমিতে যদি রস বা জল না থাকে অবশ্যই সেই শুকনো মাটিগুলোকে একবার ভিজিয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণে জলসেচ ব্যবহার করার পরই আপনি চারা বসাবেন, অথবা চারা বসানোর পর আপনি অবশ্যই সেই জমিতে জলসেচ দেবেন, তাহলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবারে বলবো মাচা বা জাঙি তৈরি। মাচা তৈরির ক্ষেত্রে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই পদ্ধতিতেও আপনি মাচা তৈরি করতে পারেন। শুধুমাত্র কয়েকটি বাঁশ এবং সুতা ব্যবহার করেও সমস্ত মাচা আপনি তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে সম্পূর্ণ জমির আউটার সাইডে একটি বাউন্ডারি হিসেবে বাঁশের ডাফ লাগাতে হবে এবং মূল জমিতে মাঝে মাঝে 10 থেকে 15 ফুট অন্তর অন্তর লাইন বাই লাইন খুঁটি লাগাতে হবে এবং সেই খুঁটির মাথায় রশি লাগিয়ে লাইন টানতে পারেন, অথবা জিআই তার ব্যবহার করতে পারেন। তো অবশ্যই সেইভাবে ব্যবহার করার পর নিচ বা উপরে সম্পূর্ণ জায়গাতেই সম্পূর্ণভাবে সুতা টাঙিয়ে আপনি মাচাটি তৈরি করতে পারবেন খুব কম খরচের মধ্যেই। তো কৃষক বন্ধু, এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্প্রে শিডিউল, অর্থাৎ কোন সময় কী ধরনের স্প্রে আপনি করবেন। করলা চাষে যে সমস্ত পোকার আক্রমণ হয়ে থাকে তার মধ্যে সবথেকে মাছির আক্রমণ বা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হয়, যার থেকে ফলগুলো সম্পূর্ণভাবে ট্যাড়া ব্যাকা বা নষ্ট হয়ে যায়। এর জন্য সাদামাছি, রস চুষে খাওয়া শোষক পোকা, এছাড়াও লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকা, বিভিন্ন রকম পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এছাড়াও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে বা ব্যাকটেরিয়ার আক্রমণও হয়ে থাকে, যা থেকে গাছে বিভিন্ন রকম রোগের লক্ষ্য করা যায়। তো কঠিন সমস্যা হলো পাতা কুঁকড়ানোর সমস্যা, যা করলা চাষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা।
এই সমস্যা যদি একবার গাছে ধরে তাহলে সম্পূর্ণ গাছটি কুঁকড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়মিতভাবে কীটনাশক এবং ব্যাকটেরিয়া নাশক অথবা ছত্রাকনাশক ব্যবহার করে যেতে হবে। তাহলে এই ধরনের কোনো রকম সমস্যা আপনার ক্ষেতের মধ্যে দেখতে পাবেন না। তো এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে হলে কোন ধরনের মেডিসিন আপনারা কোন সময় স্প্রে করবেন, এবারে এই স্প্রে শিডিউল সঠিকভাবে করতে গেলে আপনাকে প্রথম স্প্রেতেই নিতে হবে যখন করলার চারা রোপণ করার পর 10 থেকে 15 দিন হয়ে যাবে, ঠিক সেই সময় ইমিডাক্লোরোপিড 17.8% SL ফর্ম এই গ্রুপের যে কোনো কীটনাশক আপনি 10 ml বা 15 ml এর সাথে ছত্রাকনাশক ম্যানকোজেব 75% WP অর্থাৎ এই ধরনের ছত্রাকনাশক যেমন ইন্ডোফিল, ইউথেন, এই ছত্রাকনাশক আপনি 15 লিটার জলের মধ্যে 20 গ্রাম থেকে 25 গ্রাম ব্যবহার করবেন। তাহলে আপনার গাছে প্রথম দিকে কোনো রকম মাছি বা কোনো রকম ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স থাকবে না। এবার সময়ে আপনাকে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতেই হবে। তবে অবশ্যই একই রকমের ওষুধ বারবার প্রয়োগ না করে পরিবর্তন করে প্রয়োগ করলে বেশি কাজ পাওয়া যায়। সাদামাছি বা শোষক পোকার জন্য আপনি ইমিডাক্লোরোপিড অথবা থায়ামেথাক্সাম ব্যবহার করবেন, যা শোষক পোকা থেকে গাছকে রক্ষা করবে, এবং লেদা পোকার জন্য আপনি প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যা লেদা পোকাকে দূরে রাখবে। এরপর আপনি ছত্রাকনাশক হিসেবে প্রথম দিকে অ্যান্ট্রাকল ব্যবহার করবেন, যা গাছের বৃদ্ধিকেও থামাবে না এবং গাছে ছত্রাকের আক্রমণকেও ব্যাহত রাখবে। এই অ্যান্ট্রাকল যদি আপনি ব্যবহার করেন তাহলে 40 থেকে 50 গ্রাম প্রতি 15 লিটার জলের মধ্যে ব্যবহার করতে পারেন এবং তার সাথে কীটনাশক হিসেবে একতারা 6 ml বা 5 ml ব্যবহার করতে পারেন। পরবর্তী স্প্রেতে আপনি 30 থেকে 35 দিন বয়সে কীটনাশক হিসেবে ইউপিএলের ল্যান্সার গোল্ড ব্যবহার করতে পারেন 35 গ্রাম এবং তার সাথে সাথে কোয়াটিস 40 ml প্রতি 15 লিটার জলে ব্যবহার করতে পারেন। কোয়াটিস একটি ভিটামিন বা বায়োস্টিমিউল্যান্ট ফার্টিলাইজার। এর মধ্যে অ্যামিনো অ্যাসিড এবং অর্গানিক কার্বন থাকে এবং সামান্য পরিমাণে পটাশ থাকে, যার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গাছকে মজবুত করে তোলে। এর পরবর্তী স্প্রেতে আপনাকে নিতে হবে, অর্থাৎ 40 থেকে 45 দিন বয়সেই আপনাকে নিতে হবে। যদি আপনার গাছের চেহারা কম হয় তাহলে আর একবার এই একই স্প্রে আপনি ব্যবহার করবেন। এছাড়াও এই সময় চাপান সার ব্যবহার করতে পারেন। এই সময়ে সঠিক সময় চাপান সার ব্যবহার করার জন্য চাপান সার হিসেবে ইউরিয়া 10 কেজি এবং সাগরিকা জাইম 2 কেজি এবং হিউমিক অ্যাসিড 1 থেকে 1.5 কেজি ব্যবহার করবেন। কিছু পরিমাণ গোবরের সঙ্গে মিশ্রিত করে আপনি প্রতিটি গাছের গোড়ায় দিয়ে সেই গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেকে দিতে পারেন। তাহলেই প্রচুর পরিমাণে গাছের ফল আসবে এবং গাছের চেহারাও সঠিক পরিমাণে বৃদ্ধি পাবে। এবং এর পরবর্তী সময়ে আপনি হারভেস্টিং পেতে শুরু করবেন। আপনি যখন হারভেস্টিং পেতে শুরু করবেন ঠিক তার কিছুদিনের মধ্যেই, অর্থাৎ প্রথম চাপান সার ব্যবহার করার 15 দিন অন্তর অন্তর, প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আপনাকে চাপান সার ব্যবহার করতে হবে যদি আপনি সঠিক পরিমাণে ফলন পেতে চান। তো কৃষক বন্ধু, এবারে বলবো প্রথম চাপান সার ব্যবহার করার 15 দিন পর আপনি দ্বিতীয় চাপান সার ব্যবহার করবেন। এই চাপান সারে আপনাকে বেশি কিছু নিতে হবে না, শুধু ইউরিয়া 10 কেজি এবং সালফার 2 কেজি। এর পরবর্তী চাপান সার যখন আপনি ব্যবহার করবেন তখন ম্যাগনেসিয়াম সালফেট 3 কেজি এবং এমওপি পটাশ 3 থেকে 4 কেজি প্রতি বিঘা হিসেবে। তবে এই সময়েই আপনার গাছের মধ্যে স্প্রে হিসেবে আপনি নেবেন এনপিকে 0050 5 থেকে 6 গ্রাম এবং বোরন 20% প্রতি লিটার জলে 1 গ্রাম করে। আপনি এগুলি স্প্রে করলে আপনার গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফলন দেখা দেবে। সাথে সাথে আপনি গাছের চেহারা বৃদ্ধি করতে চিলেটেড জিঙ্ক ব্যবহার করতে পারেন। এর পরবর্তী সময়ে বর্ষাকাল নামলে অবশ্যই ছত্রাকনাশক হিসেবে আপনাকে সিস্টেমিক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। ছত্রাকনাশক হিসেবে অ্যাক্রোবেট আপনি ব্যবহার করতে পারেন।
এটি গাছের গোড়া পচা থেকে পাতা পচা যে কোনো ধরনের সমস্যা থেকে গাছকে রক্ষা করতে খুবই কার্যকরী একটি ছত্রাকনাশক। এছাড়াও আপনি রোকো ব্যবহার করতে পারেন, রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। গোড়া পচার সমস্যা থাকলে আপনি অবশ্যই টাটা তাকত ব্যবহার করতে পারেন, কাস্টোরিয়া ব্যবহার করতে পারেন অথবা ধানুকার কণিকা ব্যবহার করতে পারেন। এই ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করলে দ্রুত আপনি কার্যকরী পাবেন। আর যদি গাছের মধ্যে মাকড়ের আক্রমণ হয় তাহলে মাকড়নাশক হিসেবে আপনি ওবেরন ব্যবহার করতে পারেন। মাকড়নাশক হিসেবে একটি দুর্দান্ত কার্যকরী মেডিসিন এই ওবেরন আপনি ব্যবহার করতে পারেন। তবে করলা গাছের মধ্যে তেমন একটা মাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায় না। তো এই ধরনের ছত্রাকনাশক ও কীটনাশক প্রতিনিয়ত নিয়মিতভাবে ব্যবহার করে যান, অবশ্যই ভালো ফলন পাবেন। তবে অবশ্যই গাছের রোগের পরিস্থিতি বুঝে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করতে হবে। সারের পরিবর্তন হতে পারে, তাই আপনার এলাকার জমির উর্বর ক্ষমতা উপর ভিত্তি করে আপনি সার ব্যবস্থা নেবেন ও সার প্রয়োগ করার চেষ্টা করবেন। কারণ সমস্ত এলাকায় মাটির উর্বর ক্ষমতা একই থাকে না, ভিন্ন ভিন্ন উর্বর ক্ষমতা হয়ে থাকে, তাই আপনি সারের পরিবর্তন করতে পারেন। তো কৃষক বন্ধুরা, এই ধরনের পরিচর্যা করে যান। যদি আপনি সঠিক সময়ে সঠিক পরিমাণে সার ব্যবস্থা এবং সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এমন একটা হারভেস্টিং দেবে যা থেকে আপনি প্রতি বিঘায় 30 থেকে 50 কুইন্টাল পর্যন্ত ফলন পেতে পারেন। তো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে কোনো এই ধরনের কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।